নবীন আমরা তরুণ আমরা জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম আমাদের চলার নীতি আমাদের চলার নীতি একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের মতো আজকের ক্লাসেও তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে যে ক্লাসগুলো তোমাদের দেয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের দেখতে হবে, কারণ প্রত্যেকটা ক্লাস যদি না দেখো বা মনোযোগী না হও তাহলে কিন্তু যেহেতু তোমরা নতুন এবং বই বা পরীক্ষা প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা খুব কম, তাই এই ক্লাসগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে এবং ক্লাসে মনোযোগী হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসের মতো আমরা আজকেও আমি হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি যে ক্লাসটি নেব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনিতত্ত্বের উপর। তবে ধ্বনিতত্ত্বকে আমি দুটি ভাগে ভাগ করেছি, এটা অধ্যায়টা একটু বড়, তাই আমি এর উপর দুটো ক্লাস নিব। একটা ক্লাস আমি গত সপ্তাহে নিয়েছি লেকচার 1 এবং আজকে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে লেকচার 2। পূর্বের মতোই শিক্ষক পরিচিতি, কৃষ্ণারানী, প্রভাষক বাংলা, মইজেন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া শরীয়তপুর। এরপরে হচ্ছে পাঠ পরিচিতি। বিষয় হচ্ছে কি বাংলা দ্বিতীয় পত্র ধ্বনিতত্ত্ব, পৃষ্ঠা 21 থেকে 27। আমি এর আগে 19 পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম, তবে 20 পৃষ্ঠাও তোমরা পড়ে নিবে। আজকে 21 থেকে 27 পর্যন্ত পড়াবো, এরপরে বাদ বাকি যতটুকু আছে তোমরা একটু পড়বে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে সব কিছু। লেকচার 2 আমাদের আজকের পাঠ। আজকের পাঠ্য বিষয় হচ্ছে ব্যাকরণ ধ্বনিতত্ত্ব, অধ্যায়টা হচ্ছে দ্বিতীয়। তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো দেয়া হচ্ছে। যেখান থেকে শেষ করেছিলাম তারপরে আমরা 21 পৃষ্ঠা থেকে শুরু করছি ক্লাসটা। শুরুতে আছে উচ্চারণ রীতি। উচ্চারণ রীতি বা নিয়ম কি? বিভিন্ন রকম বাগধ্বনি উচ্চারণের সময় আমরা যখন ধ্বনি উচ্চারণ করি তখন ঠোঁট, জিভ, জিহ্বামূল, তালু এগুলোর যে অবস্থান এবং আকৃতি, সেই বাক্প্রত্যঙ্গের আলোকে যে ধ্বনির বিচার করা হয় যে কোন ধ্বনিটি কোন স্থান থেকে উচ্চারিত হলো, সেই রীতিকেই বলা হয় উচ্চারণ রীতি। সেই প্রক্রিয়াই হচ্ছে উচ্চারণ রীতি বা উচ্চারণের নিয়ম। অন্যভাবে কি বলা যায় দেখো, বায়ুপ্রবাহ কিভাবে বিভিন্ন বাক্প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয় তাই হলো উচ্চারণ রীতি। বায়ুপ্রবাহের এই বাধার প্রকৃতি বিচার করে, অর্থাৎ উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে দেখো কয়টি ভাগে ভাগ করা হয়েছে, মানে যেভাবে উচ্চারিত হয় তাদের সেই স্থান থেকে শুরু করে তাদেরকে একটি একটি নাম দেওয়া হয়েছে। দেখো কোন ধ্বনিগুলো কোন জায়গা থেকে উচ্চারিত হয়। স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি, কিছু আছে ঘর্ষণজাত ধ্বনি, কিছু আছে কম্পিত ধ্বনি, কিছু তাড়িত, পার্শ্বিক, নৈকট্যমূলক ধ্বনি হিসেবে বিবেচনা করা হয়। নিচে তোমাদের এগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনিগুলো কি? মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোই হলো স্পৃষ্ট। যেমন বক শব্দের ক, পাট শব্দের ট। এখানে স্পৃশ্য ধ্বনি হচ্ছে কোনগুলো? এখানে স্পৃশ্য ধ্বনি থাকে 25টি ধ্বনি থাকে। এটা ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিকে আমরা স্পর্শ ধ্বনি বলতে পারি।
শব্দের ট উচ্চারণ স্থান অনুযায়ী স্পষ্ট ধ্বনিগুলো এভাবে দেখানো যায়। দেখো ওষ্ঠধ্বনি কিভাবে ঠোঁটের মাধ্যমে উচ্চারিত হয়, তুমি উচ্চারণ করে দেখবে প ফ ব ভ। দন্তধ্বনি ত থ দ ধ, জিহ্বা আর জঘ্রমূল সেটা কিন্তু দাঁতের গোড়াতে গিয়ে স্পর্শ করে। তালব্য দন্তমূলীয় ট ঠ ড ঢ। দেখছো তালু হচ্ছে যে উপরের যে দাঁতের উপরে যে শক্ত যে জায়গাটা এটাকে বলে তালু। তালব্য ধ্বনি চ ছ জ ঝ। জিহ্বামূলীয় মানে জিহ্বার যে পেছনের অংশ থেকে যে ভিতর থেকে যে উচ্চারণটা আসে সেটা হচ্ছে ক খ গ ঘ। এবার নাসিক্য ধ্বনিগুলো কি দেখো, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস কেবল নাক দিয়ে বের হয় সেগুলো কি নাসিক্য ধ্বনি বলে। এটা হচ্ছে যেমন নাসিক্য ধ্বনি উচ্চারণ করতে গেলে তোমাকে নাকের মাধ্যমে কিন্তু সে মানে উচ্চারণ করতে হবে ম ন ও এভাবে। উচ্চারণ স্থান অনুসারে নাসিক্য ব্যঞ্জন ধ্বনিগুলো কি দেখো, দ্বিওষ্ঠ ম, দন্তমূলীয় ন, দন্ত ন, জিহ্বামূলীয় ও। মানে এগুলো যেখান থেকে যেভাবে উচ্চারিত হচ্ছে তার অবস্থান এবং আকৃতি অনুসারে যে রীতি সেটাই হচ্ছে আমাদের উচ্চারণ রীতি। এরপর ঘর্ষণজাত ধ্বনি কি, যেমন দেখো ফুসফুস আগত বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে। যে ধ্বনিগুলো তোমার উচ্চারণ করতে মুখের ভেতরে বাতাস বাধা পায় এবং ঘষে ঘষে উচ্চারিত হয় সেগুলোকেই বলে ঘর্ষণজাত ধ্বনি। এই ঘর্ষণজাত ধ্বনিগুলোর এই ঘর্ষণকে শীষ দেওয়ার আওয়াজের সঙ্গে সাদৃশ্য ভেবে এগুলোকে শীষ ধ্বনিও বলা হয়। তাই এই ঘর্ষণজাত ধ্বনিকে আবার কি ধ্বনি বলা হয়, শীষ ধ্বনিও বলা হয়। ঘর্ষণজাত ধ্বনিকে আবার কি ধ্বনি বলা হয়, শীষ ধ্বনি বলা হয়। তাহলে শীষ ধ্বনি কোনগুলো, যেমন তালেবস্য, মূর্ধন্যস্য, হ, দন্ত, সেগুলো হচ্ছে শীষ ধ্বনিগুলো ঘষে ঘষে উচ্চারিত হয়। স, তালেবস্য, হ আমরা টেনে টেনে উচ্চারণ করি না, এগুলোকেই শীষ ধ্বনি বলা হয়। এই ঘর্ষণজাত ধ্বনিগুলো কি দেখো, দন্তমূল থেকে উচ্চারিত হয় দন্তেস্ব, তালেব্য হচ্ছে তালেবস্য, কণ্ঠনালী হচ্ছে হ। যে ধ্বনিটা কণ্ঠের ভিতর থেকে সরাসরি উচ্চারিত সেটা হচ্ছে কণ্ঠনালীর ধ্বনি। এবার কম্পিত ধ্বনি মানে কেঁপে কেঁপে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, জীব কম্পিত হয়ে উচ্চারিত হয় বলে এ জাতীয় ধ্বনিকে আমরা কম্পিত ধ্বনি বলতে পারি। তাই বাংলা ভাষায় এ শ্রেণীর ধ্বনি মাত্র একটি। সেই ধ্বনিটি কি, তাহলে তোমার যদি এমসিকিউ হয় আমরা জেনে রাখলাম আমাদের কম্পিত ধ্বনি কোনটি, র, বয়শূন্য র। র উচ্চারণ করতে গেলে জিহ্বা কিন্তু কেঁপে ওঠে, তাই একে কম্পিত ধ্বনি বলা হয়। তাই র হচ্ছে কম্পিত ধ্বনি। এবার তাড়িত ধ্বনি কি, এ জাতীয় ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটি দাঁতের মূলে একটি মাত্র টোকা দেয়, সেই হিসেবে এগুলোকে টোকাজাত ধ্বনিও বলা হয়। তাড়িত ধ্বনির আরেকটা নাম কি, টোকাজাত ধ্বনি। এবং ঘর্ষণজাত ধ্বনির আরেকটা নাম কি, শীষ ধ্বনি। বাংলা বড় গাঢ় শব্দের ডয়শূন্য র এবং ঢয়শূন্য র ধ্বনি হচ্ছে তাড়িত ধ্বনি। কম্পিত ধ্বনি হচ্ছে র, আর ডয়শূন্য র আর ঢয়শূন্য র উচ্চারণ করে দেখবে যে এর সাথে মিল আছে কিনা। তোমরা যখন এটা পড়বে তখন উচ্চারণ করবে। এই দুটো ধ্বনিকে বলে তাড়িত ধ্বনি। এরপর দেখো আমরা কি পড়ব, ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি, সেটা হচ্ছে ঘোষ ধ্বনি কাকে বলে, আমাদের গলার মধ্যে একটি বাকপ্রত্যঙ্গ আছে, একে বলে কি, স্বরযন্ত্র। গলার মধ্যে যে বাকপ্রত্যঙ্গ দেখো ছবির মাধ্যমে দেখানো হয়েছে, এই যে স্বরযন্ত্র দেখছো, গলার মধ্যে একটি বাকপ্রত্যঙ্গ আছে, একে বলে স্বরযন্ত্র। স্বরযন্ত্রের ভেতরে আরও দুটি প্রত্যঙ্গ রয়েছে। এই স্বরযন্ত্রের ভেতরে আরও দুটি প্রত্যঙ্গ রয়েছে, সেটা হচ্ছে কি, স্বররন্ধ্র ও স্বরতন্ত্র। স্বররন্ধ্র ও স্বরতন্ত্র। কিছু বাকধ্বনি উচ্চারণের সময় শেষের বাকপ্রত্যঙ্গটি অর্থাৎ স্বরতন্ত্র কম্পিত হয়। স্বরতন্ত্রের কম্পনের ফলে উচ্চারিত ধ্বনি হলো ঘোষ। স্বরতন্ত্রে কম্পনের ফলে উচ্চারিত ধ্বনি হলো ঘোষ। স্বরধ্বনি সাধারণত ঘোষ হয়। স্বরধ্বনি কি হয়, সাধারণত ঘোষ হয়, কিন্তু ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কখনো কখনো ব্যতিক্রম ঘটে। কিঞ্চু ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয়।
এগুলো হলো ঘোষ ব্যঞ্জন, আর সেগুলো উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় না, সেগুলো হলো অঘোষ ব্যঞ্জন। যে ধ্বনিগুলো উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় সেটাই হচ্ছে ঘোষ, আর যেগুলো উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় না সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। এবার দেখো কম্পন অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে এভাবেই উল্লেখ করা যায়। অঘোষ ধ্বনি কি? ক, খ, চ, ছ, ঠ, প, ফ। আর ঘোষ হচ্ছে গ, ঘ, উম। তোমরা যখন আরও বড় হবে তখন এর আরও বিস্তারিত বিষয় আছে, সেগুলো জানতে পারবে। এখন আমরা যেহেতু সংক্ষিপ্ত আকার দেওয়া আছে এগুলো আগে শিখি। এখানে ঘোষ কাকে বলে বা অঘোষ কাকে বলে এটাও তোমরা তখন বুঝতে পারবে। তাহলে এখন আমরা কি বুঝলাম? যে ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্র কম্পিত হয় সেটাই হচ্ছে ঘোষ, এবং যেটা স্বরতন্ত্র কম্পিত হয় না সেটাই হচ্ছে অঘোষ ধ্বনি। ঠিক আছে? যেখানে বাতাসের আধিক্য বেশি লাগে সেটাই হচ্ছে ঘোষধ্বনি, এবং যেখানে বাতাসের আধিক্য কম লাগে সেটা হচ্ছে অঘোষ ধ্বনি। যেমন গ, টেনে টেনে উচ্চারণ হয় না, ঘ, ঙ, জ। আর অঘোষ হচ্ছে কি? ক, খ, চ, ছ। ঠিক এরকম, বুঝতে পারছো? আবার আরও একটা বলা যায় যে ঘোষ ধ্বনি হচ্ছে আমাদের ক, খ, গ, ঘ চারটা ধ্বনি না, এখানে ক, খ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ, এবং তৃতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে ঘোষ। এভাবে আমরা বিচার করে দেখতে পারি। এরপর মহাপ্রাণ এবং অল্প প্রাণ কাকে বলে? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় এবং নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণে বাতাসের আধিক্য বেশি লাগে সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এই ধ্বনিগুলোকে অনেকে হকার জাতীয় ধ্বনিও বলেছেন। তাহলে মহাপ্রাণ ধ্বনিকে হকার ধ্বনি কেন বলা হয়েছে? হ, অনেক সময় ধরে টেনে বাতাসের আধিক্য বেশি লাগে, অধিক বাতাস বের হয়, এজন্য এই ধ্বনিকে হকার ধ্বনিও বলেছেন। মহাপ্রাণ ধ্বনি বিপরীত ধ্বনি হলো অল্পপ্রাণ, অর্থাৎ এসব ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে কম বাতাস বের হয় এবং নিচে চলে মাংসপেশিতে কম চাপ লাগে, সেটাই হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। প এবং ফ ধ্বনি পরপর উচ্চারণ করলেই বোঝা যায় যে প উচ্চারণকালে মুখ দিয়ে কম বাতাস বের হয়, মাংসপেশিতে চাপ কম লাগে মুখের সামনে, আর ফ উচ্চারণ করলে স্পষ্ট হয়ে উঠবে যে এ ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে বেরিয়ে যাওয়া বাতাসের পরিমাণ আগের তুলনায় বেশি এবং নিচের চোয়ালের মাংসপেশিতে অধিক চাপ প্রয়োগ করছে। তাহলে অল্পপ্রাণ। মহাপ্রাণ কাকে বলে? মহাপ্রাণ হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ থেকে অধিক বাতাস বের হয় এবং নিচের মাংসপেশিতে চাপ লাগে, সেটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এই ধ্বনিকে হকার জাতীয় ধ্বনিও বলা হয়। আর এই মহাপ্রাণের বিপরীত ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ। তাহলে এর বিপরীতে কি বলবো? যে ধ্বনি উচ্চারণ মুখ থেকে বাতাস কম বের হয় এবং চাপও কম লাগে সেই ধ্বনিকেই বলে অল্পপ্রাণ ধ্বনি। প এবং ফ এই দুটো ধ্বনি উচ্চারণ করলে আমরা বলছি প খুব দ্রুত হয়ে গেল, আর ফ টেনে সময় লাগলো, বাতাসের আধিক্য লাগলো। এরপর দেখো আমাদের উচ্চারণের স্থান, কোন ধ্বনিগুলো কোন স্থান থেকে উচ্চারিত হয়। দেখছো কোন ধ্বনিগুলো? উচ্চারণ রীতি স্পৃষ্ট, নাসিক্য। স্পৃষ্ট হচ্ছে কি? ওই যে দেখছো প, ফ, এই ধ্বনিগুলো হচ্ছে স্পৃষ্ট ধ্বনি। আর নাসিক্য হচ্ছে উম, ম, ন, ম। ঘর্ষণজাত, ঘষে ঘষে উচ্চারিত হয় বা শীষ ধ্বনি হচ্ছে তালবসা দন্তেস্ব হ, কম্পিত র, তাড়িত ধ্বনি ঢয়শূন্য র, ঢয়শূন্য র। পার্শ্বিক হচ্ছে ল, পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। আর নৈকট্য ধ্বনি হচ্ছে অন্তস্থ ব, অন্তস্থ অন্ত্যেস্তীয়। বাংলা স্বরধ্বনির সংখ্যা আমরা জানি বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি হচ্ছে 60টি, এমনি বাংলা ভাষার স্বরধ্বনি 11টি। তার ভিতরে মৌলিক ধ্বনি হচ্ছে কয়টি? মৌখিক বা মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। সেই 60টি কি? ই, এ, আ, অ, উ, ও। এই 60টি স্বরের 60টি অনুনাসিক উপলব্ধি বা রূপ আছে। এগুলো হলো এই যে চন্দ্রবিন্দু দিয়ে লেখা আছে, দেখছো? মনে রাখতে হবে যে মৌখিক স্বরের আনুনাসিক উচ্চারণ করলে দুটি ভিন্ন অর্থবাহী শব্দ তৈরি হয়, যেমন বাধা, বাধা, আরেকটা হচ্ছে বাধা। দেখছো একটা উপর চন্দ্রবিন্দু আর একটা উপর চন্দ্রবিন্দু নেই। বাংলা মৌখিক ও অনুনাসিক স্বরধ্বনি মিলে স্বরধ্বনি হচ্ছে 14টি। মৌখিক এবং অনুনাসিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? 14টি। কারণ মৌখিক স্বরধ্বনি 60টি কি আমরা দেখেছি, এবং তার প্রত্যেকটার উপরে চন্দ্রবিন্দু দিয়ে
আরও স্বরধ্বনি অনুনাসিক স্বরধ্বনি হয়েছে আরও 60টিতে। সব মিলিয়ে মৌখিক অনুনাসিক স্বরধ্বনি মিলিয়ে কয়টি স্বরধ্বনি? 14টি। আর স্বরবর্ণ আমাদের হলো 11টি, আমরা জানি, তাই না? এগুলোর কয়েকটি ধ্বনি নয়, আমরা আগেই বলেছি যে বাংলায় কোনো দীর্ঘস্বর নেই, সেই হিসেবে দীর্ঘ এবং দীর্ঘ ধ্বনি নয়, একই কথা খাটে রি, ওই, ঔ এর বেলায়। রি বললে দুটি ধ্বনির উচ্চারণ আসে, র এবং রস্বই মিলে হয়েছে রি। ওইতে আসে ও এবং রস্বই, মানে দুটি ধ্বনি মিলে কোন কোন ধ্বনি হয়েছে? রি, ওই এবং ঔ। ঔ হয়েছে ও এবং রস্য মিলে ঔ ধ্বনি হয়েছে, এগুলোকে বলা হয় দ্বৈত বর্ণ। তাহলে এই দুটো ধ্বনি মিলে যে একটা ধ্বনির সৃষ্টি হয়, ওইকে ভাঙলে কি হয়, ওকে ওকে ভাঙলে কি হয়, এই ধ্বনিগুলোকে বলে দ্বৈত বর্ণ। এবার দেখো কার ও ফলা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের দুটি রূপ আছে, একটি পূর্ণ রূপ, অন্যটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আমরা জানি পূর্ণ রূপ কি, যেমন স্বর, স্বরে, আ, রস্যি, দীর্ঘি এরকম বলি না, তাই এর সংক্ষিপ্ত রূপ কি হবে? আকার। অ, স্বরে অর কিন্তু কোনো সংক্ষিপ্ত রূপ নেই, আ থেকে সংক্ষিপ্ত রূপ রয়েছে, অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তাহলে সংক্ষিপ্ত রূপ আছে কোনটির? আকার, যেমন আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এগুলো সংক্ষিপ্ত রূপ রয়েছে। বা স্বরবর্ণের পূর্ণরূপ, স্বরবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন এর পূর্ণরূপ লেখা হয়। যখন স্বরবর্ণগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তখনই তার পূর্ণরূপ লেখা হয়, অ, আ, ই এগুলো। আর স্বরবর্ণের পূর্ণরূপ শব্দের শুরুতে, মাঝে, শেষে 3 অবস্থায় থাকতে পারে। দেখছো, শুরুতে, মাঝে এবং শেষে উদাহরণ দেওয়া আছে। আর সংক্ষিপ্ত রূপ কি? স্বরধ্বনি যখন ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় তখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার ব্যবহৃত হয়। তাহলে স্বরবর্ণ যখন একাকী নিজে স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন সে পূর্ণভাবেই নিজে নিজে বসতে পারে, আর যখন সে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় তখন সে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এবার দেখো বাংলা ব্যঞ্জন বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণের যে তালিকা আমরা পাই তাতে বর্ণ রয়েছে কতটি? 39টি। দেখছো বর্ণগুলোকে কিভাবে দেয়া আছে। তাহলে বাংলা ব্যঞ্জন বর্ণের কয়টি বর্ণ রয়েছে? 39টি। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে তালিকা মিলিয়ে দেখলে আমরা পাচ্ছি অতিরিক্ত 8টি বর্ণ। এগুলো হচ্ছে কি? ইয়, জ, মূর্ধন্য, মূর্ধন্যস্ব, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলো কোনো ধ্বনি প্রকাশ করে না। ন এবং মূর্ধন্যর উচ্চারণ হচ্ছে অভিন্ন, যেমন বান, বান। লিখিত ভাষায় এ দুইয়ের অর্থ আলাদা, একটি বন্যা আর একটি তীর। এক বান হচ্ছে বন্যা আর এক বান হচ্ছে তীর। দুইটা ন কিন্তু উচ্চারণ একই, কিন্তু তাদের অর্থ আলাদা, শব্দ দুটিও আলাদা। দুটি শব্দের দুটি আলাদা অর্থ এখানে দেখা যায়। স এর উচ্চারণ তালব্যস্বরের মতো, বানানে ভাষা লিখলে উচ্চারণ করতে হয় ভাষা। ত এর খণ্ডতয়ের উচ্চারণ একই, যেমন আমরা ত উচ্চারণ করি, তার বিপরীত যে খণ্ডত থাকে সেখানেও আমরা যেমন সৎ, তই কিন্তু উচ্চারণ হয়। মত, ম ত মত, আবার স খণ্ডত, সেখানেও কিন্তু তয়ের মতোই উচ্চারিত হয়। উ এবং অনস্বর উচ্চারণে কোনো পার্থক্য নেই, যেমন ব্যাং, ব্যাং অনস্বর থাকলেও যেভাবে উচ্চারণ হয় উমো থাকলেও ঠিক সেভাবেই উচ্চারণ হয়। বিসর্গ এবং চন্দ্রবিন্দু স্বতন্ত্র বর্ণ নয়, এগুলো কোনো আলাদা নয়, এগুলো ধ্বনি প্রকাশে উচ্চারণ নির্দেশের অনুচিহ্ন। আরবিতে যেমন হরকত আছে এগুলো তেমনি। নিয়ের উচ্চারণ কখনো অচন্দ্রবিন্দু যেমন মিয়া, কখনো দন্তমূলীয় দন্তন ধ্বনির মতো ব্যঞ্জন, লাঞ্ছনা, বিসর্গের সাহায্যে ধ্বনির দ্বিত্ব উচ্চারণ বোঝায়। তোমরা এগুলো পড়বে। অতঃপর উচ্চারণ করতে হয়, এখানে যে কীভাবে কি উচ্চারণ করতে হয় সেই নিয়মগুলো দেয়া আছে। তোমরা এগুলো যখন পড়বে তখন দাগিয়ে দেখি পড়বে যে ইম্পর্টেন্ট প্রশ্ন কতগুলো। তো যেমন ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। আবার আমরা অতিরিক্ত বর্ণ কয়টি পাচ্ছি? 8টি। ঠিক এইভাবেই তোমাদের পড়লে এখন চলবে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণের মতোই। স্বরবর্ণ যেমন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে আকৃতি পরিবর্তন হয়, তেমনি কিছু ব্যঞ্জন বর্ণ, কিছু স্বরবর্ণ কিংবা
ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হলে আকৃতি পরিবর্তন হয়, সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। যেমন ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। খুব দুটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। তোমাদের 9 10 পড়বে তখনও কিন্তু এই প্রশ্নগুলো প্রয়োজন হবে। যুক্ত ব্যঞ্জনবর্ণ বিশ্লেষণ, 2 বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জনধ্বনি দুটি একত্রে লেখা হয়। দেখো এই বক্তা শব্দটাকে কিভাবে ভেঙে বিশ্লেষণ করা হয়েছে। এখানে দ্বিতীয় বর্ণ ক এবং প্লাস তয়ের মূল রূপ পরিবর্তিত হয়ে কয়ত হয়েছে। যুক্ত ব্যঞ্জন কয়েক ধরনের হতে পারে। দ্বিত্ব ব্যঞ্জন, সাধারণ যুক্ত ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জনটা কি? একই ব্যঞ্জন পরপর 2 বার যদি উচ্চারিত হয় তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। দ্বিত্ব ব্যঞ্জন একই ব্যঞ্জন যদি 2 বার উচ্চারিত তাহলে তাকে কি বলে? দ্বিত্ব ব্যঞ্জন বলে। উদাহরণ দেওয়া আছে দেখো, উচ্চ চয় চ, বিপন্ন নয় ন, সজ্জন জয় জ। সাধারণ যুক্ত ব্যঞ্জন কি? ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে সাধারণ যুক্ত ব্যঞ্জন বলে। লক্ষ্য, এই যে ক্ষীয়কে ভাঙলে কি হয়? ক যোগ স, বক্র ক যোগ র। ঠিক এভাবেই কটি ব্যঞ্জন যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হচ্ছে তার উপর নির্ভর করে সাধারণ যুক্ত ব্যঞ্জন কয়েক রকমের হয়। এবার দেখো তোমাদের আমি যে পড়াটা দিয়েছি এর পড়া তেমন একটা প্রয়োজন নেই, তারপরও 30 পৃষ্ঠাটা একটু ফলো করবে। 30 পৃষ্ঠা, এখানে আমি তোমাদের 31 পৃষ্ঠা বইয়ে তুলে দিয়েছি। যেমন ধ্বনির উচ্চারণে মানবশৈলে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? আমরা অবশ্যই জানি কি বলে, বাকযন্ত্র না? আমাদের শরীরের উপরে প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ কি কি আমরা বলেছিলাম, কিন্তু বাকযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি। ঠিক এইখান থেকে যতগুলো প্রশ্ন তোমার এখানে আছে তোমার জানার জন্য প্রশ্নগুলো মুখস্থ করে রাখতে হবে। আমি যেগুলো পড়িয়েছি তার ভিতরে অবশ্যই এগুলো তোমার মিল তুমি পাবে এবং তোমার পরীক্ষায় এমসিকিউ আসবে, তাই তোমাকে কিন্তু এমসিকিউগুলো মুখস্থ করতে হবে। আর ভিতরে যে পড়াটা পড়তে হবে এটা তোমার জানার জন্য পড়তে হবে এবং দাগিয়ে পড়তে হবে যেখানে তোমার এমসিকিউকে সহায়তা করবে। অনেক ভেতর থেকে কিন্তু এমসিকিউ আসছে। তোমার 30 পৃষ্ঠা পড়বে এবং এই যে 31 পৃষ্ঠা আমি যেভাবে দিয়েছি এগুলো পড়বে। দেখো 32 পৃষ্ঠাও দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা পৃষ্ঠা তোমরা উত্তর দেখে দেখে বই পড়ে পড়ে উত্তর মিলিয়ে মিলিয়ে পড়বে। তো শিক্ষার্থীরা তোমাদের তাহলে বাড়ির কাজ 31 পৃষ্ঠা থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত বাড়িতে পড়া থাকবে তোমাদের পুরো। যেহেতু সপ্তাহে একটি সেকেন্ড পেপারের ক্লাস হয় বাংলা দ্বিতীয় পত্রের, তাই তোমরা বাড়িতে বসে সপ্তাহে প্রশ্নগুলো মুখস্থ করে রাখবে আর এই ধ্বনিতত্ত্বের অধ্যায়টা ভালো করে পড়বে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।